এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু, তিনি সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিএনপি। ডক্টর পারভেজ রেজা কাকন, তিনিও বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। আমি আলাল ভাইয়ের নামটা কই বাদ পড়লো কেন? আলাল ভাইয়ের নাম কই? আমি দুঃখিত, 4 নম্বরে অর্থাৎ ডক্টর মামুন আহমদের পরেই আমার একটা নাম বাদ পড়েছে, এখানে ছোট ছোট লেখার কারণে আমি দুঃখ প্রকাশ করছি। আমাদের অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, তিনিও সদস্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল এবং বিশিষ্ট আইনজীবী, যিনি আমাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছিল সেটি 1 দিনের মধ্যে খারিজ করার ব্যবস্থা গ্রহণ করেছে। আমাদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। ডাক্তার শাহ মোহাম্মদ আমানুল্লাহ সদ্য বিলুপ্ত ড্যাবের যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেছিলেন। ডাক্তার ইরফান আহমেদ সোহেল, তিনিও সদ্য বিলুপ্ত ড্যাবের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। ডাক্তার মুস্তফা আজিজ সুমন, তিনি সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় ড্যাবের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। এবং সর্বশেষ আমি লুৎফর রহমান, আমি সদস্য সচিবের দায়িত্ব পালন করেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো উপাচার্যের দায়িত্ব পালন করছি। সম্মানিত সুধী, এ পর্যায়ে স্বাগত বক্তব্য রাখবেন আজকের যে কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে, কাউন্সিল পরিচালনা কমিটির সম্মানিত আহ্বায়ক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সম্মানিত সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। স্ট্যান্ড ফ্যান লাগবে 2টা। এই যে প্রিন্সিপাল স্যার, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি জনাব ইসমাইল জবিউল্লাহ, শ্রদ্ধাভাজন বিশেষ অতিথি বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য এবং পেশায় আপনাদের সমগোত্রীয় ডক্টর জাহিদ হোসেন, আজকের এই সম্মেলন এবং নির্বাচন প্রস্তুতি কমিটির আমার সকল সহযোদ্ধা নেতৃবৃন্দ যারা মঞ্চে বসা আছেন এবং সামনে উপস্থিত, আজকে যারা আপনাদের মাধ্যমে এই সিদ্ধান্তটি আসবে তাদের সবাইকে আসসালামু আলাইকুম। আমি অর্থনীতির ছাত্র, হয়তো কোনো কারণে ভাগ্যচক্রে রাজনীতিতে ঢুকে পড়েছি। অ্যারিস্টটলের একটি কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাভয়েড ক্রিটিসিজম, ডু নাথিং, সে নাথিং, বি নাথিং। কিন্তু কাজ করতে গেলে তো ক্রিটিসিজম হবেই। আমরা আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করেছি, অমানসিক পরিশ্রম করেছি, যা আপনারা অনেকে কল্পনাও করতে পারবেন না। এবং ড্যাবের যে কার্যালয়টি, সেই কার্যালয়ের যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা ছিলেন, তাদেরকে যখন বলেছি কক্ষ থেকে বের হয়ে যাও, তারা বের হয়ে গেছে। যখন আবার বলেছি কক্ষে আসো, এটা প্রিন্ট করো, তখন তারা সেটা করেছেন। এবং আমাদের এই 12 জন একাত্ম হয়ে আমরা কাজ করেছি। আমাদের মধ্যে কোনো মতবিরোধ হলেও সেটাকে আমরা আবার একীভূত করে একই স্রোতধারায় প্রবাহিত করার চেষ্টা করেছি। সুতরাং আমি মনে করি আমাদের অনেক ভুল ত্রুটি আছে, কিন্তু আজকের এই কাউন্সিল এবং পরবর্তীতে নির্বাচন, এটার যদি কোনো সফলতা হয়, সেই সফলতার পুরো কৃতিত্ব হচ্ছে আপনাদের চিকিৎসক সমাজের। আর যদি কোনো ব্যর্থতা থাকে, সেটা আমাদের যারা আমরা দায়িত্বে ছিলাম সবাই সম্মিলিত। এটা যেমন ওই যে ব্যানারের মধ্যে লেখা আছে দেখবেন, আমার এবং অন্যান্যদের নামের পরে বর্তমান অন্তর্বর্তীকালীন পদবিটি কি, এরপরে লেখা আছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। অন্তর্বর্তী উপাধিটা যদি সরিয়ে দেন, তাহলে কিন্তু আমি ড্যাবের একজন হয়ে গেলাম, যেটা এই মুহূর্তে আমি হতে পারি না। সুতরাং এইরকম ভুল ত্রুটি হয়তো থাকতে পারে অনিচ্ছাকৃত আমাদের। এর বাইরে আন্তরিকতার সঙ্গে আমরা কাজ করেছি, আমরা নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করেছি
এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের দলের শ্রদ্ধেয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি একই সঙ্গে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রধান পৃষ্ঠপোষক, তার নির্দেশনার সঙ্গে সঙ্গতি রেখেই আমরা আমাদের সমস্ত কর্মকাণ্ডগুলো পরিচালিত করেছি। আমাদের যাতে কোনো বিচ্যুতি না হয়, কোথাও কোনো আমরা পা পিছলে না পড়ি, আমাদের যাতে দুর্ঘটনাজনিত কোনো ত্রুটি না হয়, এটা সার্বক্ষণিকভাবে ওনার সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করেছি। সবশেষ যে কথাটি এখানে সদস্য সচিব সাহেব বলেছেন, প্রফেসর লুৎফুর রহমান সাহেব, সেই কথাটি আমি বলতে চাই না, তবে এতটুকু বলি, আমি মোয়াজ্জেম হোসেন আলাল 350 উপরে হাসিনার ফ্যাসিবাদী মামলা মোকাবেলা করে আদালতে হাজির হয়েছি, নিম্ন আদালতে মাসের পর মাস, কয়েক বছর কারাগারে থেকেছি, কিন্তু এর মধ্যে কোনোদিনই লয়ারের পোশাক পরে আদালতে হাজির হতে পারিনি। ড্যাব আমাকে সেই সুযোগটা করে দিয়েছে আইনজীবীদের পোশাক পরে আদালতে যাওয়ার জন্য। এবং আমার একটা ব্যক্তিগত সন্তুষ্টি আছে, এই কমিটিরও সবার সেটা আছে, সেটা হচ্ছে 2টো মামলা হয়েছিল আমাদের এই কমিটির বিরুদ্ধে, 174/25, 175/25। 2টো মামলাই প্রায় 45 মিনিটের দীর্ঘ শুনানির পরে 2টো মামলাই ইনশাল্লাহ খারিজ হয়ে গেছে। আমরা এটা আসলে প্রত্যাশা করিনি, আমরা মোটেই প্রত্যাশা করিনি। বিএনপির অঙ্গ সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে বেশি মানে কি বলে পর্যবেক্ষণ করার মতো রাজনৈতিক অঙ্গ সংগঠনটি হচ্ছে জাতীয়তাবাদী যুবদল, আমার ধারণা। কারণ এইখানে নির্দিষ্ট কোনো জায়গা নাই যেখানে ডাক দিলেই মিছিলে লোক আসবে বা মিটিংয়ে লোক আসবে। ছাত্র দলে সেইটা আছে, ড্যাবে সেইটা আছে, কৃষিবিদদের মধ্যে সেইটা আছে, ইঞ্জিনিয়ারদের মধ্যে সেইটা আছে, স্বেচ্ছাসেবক দলেও সেইটা আছে, কিন্তু যুব দলে কিন্তু নাই। সেই রকম একটি সংগঠনের সাধারণ সম্পাদক এবং সভাপতির দায়িত্ব পালন করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের নির্দেশনায়। সেখানেও এই গত 4 মাসের মতো এত তিক্ত কঠিন অভিজ্ঞতার সম্মুখীন হই নাই, যেটা ড্যাবের এই কর্মকাণ্ড করতে গিয়ে হয়েছে। এটা কষ্টের কথা না, দুঃখের কথা না, এটা একটা অনুভূতির কথা। যাই হোক, আজকের এই সম্মেলন সফল হোক এবং এই সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন, ভাতৃপ্রতিম সংগঠন, যেটাই বলি, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আগের চেয়ে আরও বেশি সুসংগঠিত হবে, আরও বেশি কাজ করবে এবং বাংলাদেশের যুব সমাজের সংখ্যা, যুবকের যে বয়সসীমা আছে সেই অনুযায়ী পরিসংখ্যান বলে বাংলাদেশে বর্তমানে যুবকের সংখ্যা প্রায় 5 কোটি। এই 5 কোটি যুবকের মধ্যে 2% যদি বছরে একবার রক্তদান করে, একবার, তাহলে বাংলাদেশ বিশ্বের সর্বোত্তম রক্তদাতা দেশ হিসেবে পরিচিত হয়। এই কাজটি দয়া করে নতুন যারা আসবেন তারা দয়া করে আমার এই অনুরোধটা আপনাদের কর্মকাণ্ডের মধ্যে রাখবেন বলে আমি বিশ্বাস করি। আবারও আজকের বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দদের উপস্থিতির জন্য ধন্যবাদ জানিয়ে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং যারা বিজয়ী হবেন তাদেরকে আগাম অভিনন্দন। যারা বিজয়ী হতে পারবেন না তাদের সঙ্গেও একাত্ম হয়ে বিজয়ীরা কাজ করবেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ভাইকে। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন ড্যাবের পরবর্তী কার্যনির্বাহী পরিষদের নির্বাচন 2025-এর প্রধান নির্বাচন কমিশনার, ম্যাডামের উপদেষ্টা কাউন্সিলের সম্মানিত সদস্য, সাবেক সচিব জনাব বিজন কান্তি সরকার। আজকের এই মহতী অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, ড্যাব নির্বাচন কাউন্সিল এবং সমস্ত কিছু পরিচালনার আহ্বায়ক, আমাদের প্রিয় মানুষ জনাব ইসমাইল জবিউল্লাহ, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,
অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের এই পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ, শ্রদ্ধাভাজন এবং সমবেত সুধীমণ্ডলী ও ডেব নির্বাচন উপলক্ষে, কাউন্সিল উপলক্ষে আগত শ্রদ্ধেয় ডাক্তারবৃন্দ, আমি আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা বুঝতেই পারছেন যে আমাদের এই পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আমরা একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। তাতে আমাকে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে। আমার সাথে খুব বিদগ্ধ দুজন ব্যক্তি, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মামুন এবং বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ওবায়েদ, দুজন আমরা একসাথে কাজ করেছি। কাজ করে আমরা আজকের পর্যায়ে পর্যন্ত এসেছি। সাথে অক্লান্ত পরিশ্রম করেছেন অন্যান্য যারা এই কমিটির সদস্য ছিলেন, বিশেষ করে ডেব অফিসে যারা কাজ করে তারা খুব অক্লান্ত পরিশ্রম করেছেন। আমরা আজকে যেখানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত করছি সেই অনুষ্ঠানের স্থানের যে এই কলেজ এবং স্কুলের যিনি প্রিন্সিপাল, তিনি আমাদের সার্বক্ষণিক সহযোগিতা দিয়েছেন। সেখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আপনারা জানেন, আপনাদের অতি পরিচিত এই কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান, আমাদের বন্ধু সাবেক সচিব, আমাদের অফিসার স্টাফের সাধারণ সম্পাদক এবং বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব জনাব এবিএম আব্দুস সত্তার এবং তার অসংখ্য সহকর্মী, যাদের নাম আমি বললে অনেক সময় লাগবে, তারা প্রায় সবাই সাবেক সচিব, তারা কাজ করেছেন। এখানে আমরা সাহায্য নিয়েছি নির্বাচনের ব্যাপারে একটা গ্রুপের, যারা এই মিডিয়ার কাজগুলি মানে ইলেকশনের মাল্টিমিডিয়া বা অন্যান্য কাজকর্ম করেছেন বা প্রসেস করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। তারা অবশ্য বাকিটা জানানোর এখনো অবস্থা হয়নি। ইলেকশন হবে 1টা থেকে। ইলেকশন নিয়ে অনেক কথা হয়েছে, অনেক আলোচনা হয়েছে। যখন যে এসছেন আমরা কথা বলেছি, কথা বলে তাদের কাছ থেকে পরামর্শ নিয়েছি। যারা প্রতিদ্বন্দ্বী ব্যক্তিবর্গ আছেন বা গোষ্ঠী আছেন, তাদের সাথে বিভিন্ন মাত্রায় আমাদের কথা হয়েছে। কতটুকু তাদের সাথে সন্তুষ্টি আমরা লাভ করেছি বা তারা সন্তুষ্ট হয়েছেন, সেটা আজকের নির্বাচনের মাধ্যমে হয়তো চূড়ান্ত পরিণতিতে আমরা যাব। আমি ঠিক ওই আগে আমাদের লুৎফর সাহেব, আলাল ভাই যা বলেছেন, যে আমরা আসলে নির্মোহভাবে এবং খুবই আন্তরিকতার সাথে চেষ্টা করেছি কাজটা করার জন্যে। শতভাগ সফল হয়েছি এখনই বলা যাবে না, কিন্তু আমাদের আন্তরিকতার এখনো কোনো অভাব নাই, আগেও ছিল না। এবং এই সব বিষয়ে প্রতি মুহূর্তে যিনি আমাদেরকে পরামর্শ দিয়েছেন আমাদের আহ্বায়কের মাধ্যমে, আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি ড্যাবেরও প্রধান পৃষ্ঠপোষক, তার নির্দেশে আমরা কাজকর্মগুলি এগিয়ে নিয়েছি। বাকিটুকু আপনাদের কাছে বিচারের ভাগ থাকবে। আমরা আজকে ইলেকশন শেষ করলে অনেকের মনে সন্দেহ হয়েছিল যে কিভাবে হবে। আমি আপনাদের সামনে আমাদের 12টা রুমে ভোট নেওয়া হবে। 12টা রুমে 4 × 48টা বুথের 10টা রুমের ভোট নেওয়া হবে। 40টা বুথে ভোট নেওয়া হবে। এই স্বচ্ছ বাক্সে সেটা দেওয়া হবে। আমরা ব্যালট পেপার ছাপিয়েছি যতজন আমাদের ভোটার, সেই পরিমাণ আপনাদেরকে ব্যালট পেপার দেখালাম। এই উপরে আমরা মরির মধ্যে থাকবে, সেখান থেকে আমাদের সেই যারা ভোট গ্রহণ করবেন তারা ব্যালট দিবেন। আমরা একটা অনুরোধ রাখতে চাইব যে এটা স্টার সিল দিয়ে ভোট দিতে হবে। অনেকে আশঙ্কা করেছিলেন যে লেফটে যাবে কিনা কালি। আমরা বারবার পরীক্ষা করে দেখেছি লেফটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তবুও আপনাদের মাধ্যমে বাকিদেরকে এবং আপনাদেরকে বলতে চাই, ভাঁজটা লম্বালম্বি করলে ভালো হবে। চেষ্টা করবেন লম্বালম্বি ভাঁজ করে বাক্সে ফেলার জন্য। এইটুকু
ভোটের ব্যাপারে কথা। আর প্রত্যেক রুমে আমরা জানতে পেরেছি যে প্রতিদ্বন্দ্বী দুটি গোষ্ঠী আছেন, দুটি পক্ষ আছেন। তাদের প্রত্যেকের কাছ থেকে প্রত্যেক রুমে আমরা একজন করে এজেন্ট থাকবে। প্রথম গিয়ে আপনার ভোটার নাম্বার বললে বা ভোটার নাম্বার যদি কখনো আপনি ফেল করেন, ঠিকমতো বলতে না পারেন, আমি বিশ্বাস করি সবাই বলতে পারবেন। আপনার মোবাইল নাম্বার বললে, নাম বললে রিসিপশন থেকে একটা স্লিপ ইস্যু হবে। সেই স্লিপটাতে বলে দেওয়া হবে আপনি কোন কক্ষে যাবেন, কোথায় ভোট দিবেন। সেই কক্ষে গেলে অটোমেটিক্যালি আপনার নামে ব্যালটটা ইস্যু হবে এবং ভোট দেওয়া যাবে। আমার মনে হয় কোনো অসুবিধা হবে না, 100% স্বচ্ছতা থাকবে। আর আপনারা খুবই বিদগ্ধ মানুষ, সমাজের সবাই আপনাদের শ্রদ্ধা করে, আমরাও করি। এখানে বহু বড় বড় ডাক্তার আছেন যাদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য আমাদের মাসের পর মাস অপেক্ষা করতে হয়। সেই ধরনের মানুষদের সাথে কাজ করার একটা সুযোগ পেয়েছি। এটা পরম করুণাময়ের অশেষ রহমত এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের একটা, আমাদেরকে যে এই দায়িত্বটা উনি দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতার আমাদের শেষ নেই। কাজটা ভালোভাবে যেন করতে পারি প্রার্থনা করবেন। সব দ্রষ্টুটির মালিক দায় আমাদের উপর থাকলো, আর সমস্ত সফলতা এই ড্যাবের হবে এবং ড্যাব ভালোভাবে চলবে এই প্রত্যাশা করে যারা এখানে এসছেন সকলকে কৃতজ্ঞতা জানিয়ে, বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে আমাদের বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার আমাদের জাহিদ ভাই এসছেন। একসময় জাহিদ ভাই মানেই ড্যাব ছিলেন, এরকম একটা অবস্থা ছিল। তিনি আজকে আমাদের অনেক উচ্চ আসনে অধিষ্ঠিত বিএনপি স্ট্যান্ডিং কমিটি মেম্বার, উনি এসছেন, তার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের মহাসচিব এসে আমাদেরকে খুবই অনুপ্রাণিত করেছেন। তার অনেক ব্যস্ততা, অনেক পরিশ্রম, এত কিছুর মধ্যে উনি এসছেন, হয়তো অনেকক্ষণ থাকবেন। তার প্রতি আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ নেই। এই সব জানিয়ে আপনাদের সকলের প্রতি পুনরায় কৃতজ্ঞতা ব্যক্ত করে একটি ভালো নির্বাচন সকলে মিলে আমরা উপহার দিব, এই আশা করে আমার বক্তব্য শেষ করছি। অশেষ ধন্যবাদ। ধন্যবাদ চিফ ইলেকশন কমিশনার জনাব বিজনকান্তি সরকারকে। সম্মানিত সুধী, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব, এই স্কুল অর্থাৎ উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সম্মানিত সদস্য জনাব ABM আব্দুস সাত্তার, গভর্নিং বডির সভাপতি জনাব ABM আব্দুস সাত্তার। আমি তাকে মঞ্চে আসন গ্রহণের অনুরোধ জানাচ্ছি, প্লিজ। সাত্তার ভাই মঞ্চে আসন গ্রহণ করছেন, তাকে করতালি দিয়ে আমরা অভিনন্দন জানাই। সুধীমণ্ডলী, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমরা যে বিষয়ের জন্য অধীর আগ্রহে বসে আছি, নির্বাচন। সেই নির্বাচনে একটি প্যানেল থেকে সভাপতির প্রার্থী হয়েছেন, মঞ্চে আসন গ্রহণ করেছেন। উনি সদ্য বিদায়ী যে কমিটি, সেই কমিটির সভাপতি ছিলেন অধ্যাপক ডক্টর হারুন আল রশিদকে। অধ্যাপক ডক্টর হারুন আল রশিদ। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। डॉक्टर्स एसोसिएशन ऑफ बांग्लादेश डैबेर सम्मेलन और निर्वाचन 2025 उपस्थित बांग्लादेश জাতীয়তাবাদী দলের মহাসচিব, সংগ্রামী জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত এই অনুষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত সভাপতি জনাব ইসমাইল জবিউল্লাহ, উপস্থিত জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির
অন্যতম সদস্য অধ্যাপক এজএম জাহিদ হোসেন, বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, এই কাউন্সিল অনুষ্ঠানের জন্য যারা নিরলস বিগত 4টি মাস পরিশ্রম করেছেন, সেই সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যবৃন্দ, সামনে উপবিষ্ট বেগম খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকবৃন্দ, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের প্রতিষ্ঠাকালীন সদস্যবৃন্দ, সামনে উপস্থিত ড্যাবের আমার প্রাণপ্রিয় সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম অ্যান্ড এ ভেরি গুড মর্নিং। বক্তব্যের প্রথমেই স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। শ্রদ্ধাভরে স্মরণ করছি মুক্তিযুদ্ধের শহীদদের, সেই সাথে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সহস্র শহীদদের, বিশেষ করে জুলাই আগস্টের বিপ্লবের সেই সূর্য সন্তানদের। ধন্যবাদ জানাচ্ছি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমাকে এখানে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রিয় সুধী, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ প্রতিষ্ঠা লগ্ন থেকেই পেশার উন্নতির স্বার্থে, সেই সাথে জনমানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে এবং জনদুর্ভোগে তার ভূমিকা রেখে এসেছে। 2006-এর 1/11 পরবর্তী সামরিক সরকারের সময় থেকে এর সদস্য সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে নানাবিধ কারণে। এরপর 2014-এর সেই ভোটারবিহীন নির্বাচন এবং 2018-র সেই নিশিরাতের নির্বাচনের পর যখন সারা দেশে স্বৈরাচার সরকারের অত্যাচার নির্যাতনে ভিন্ন মতের সংগঠনগুলি বিলীন হওয়ার পথে, তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পরামর্শে এবং নির্দেশনায় একটি আহ্বায়ক কমিটির মাধ্যমে সারা দেশের ড্যাবের সদস্যদের তথ্য হালনাগাদ এবং নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে ড্যাবের মাঝে নতুন প্রাণের সঞ্চার হয়। 3 মাস সময়ের মধ্যে ডাক্তার ফরহাদ আলিম ডোনারের নেতৃত্বে সেই আহ্বায়ক কমিটি জেলা কমিটি গঠন করে একটি নির্বাচনের মাধ্যমে ড্যাবের ইতিহাসে প্রথম নির্বাচিত কমিটি উপহার দেয়। 2019-এর কমিটির সভাপতি হিসাবে আমি অধ্যাপক ডাক্তার হারুনুর রশিদ দায়িত্ব গ্রহণ করি। দায়িত্ব গ্রহণের পরপরই সারা দেশ এবং পৃথিবীতে আপনারা জানেন করোনা মহামারী দেখা দেয়। একজন নেতা কতখানি দূরদর্শী হলে এই কোভিডকালীন পরিস্থিতিকে কাজে লাগিয়ে তার সংগঠনগুলিকে এক সূত্রে গেঁথে মনোবল চাঙ্গা করে ঘরমুখী সদস্যদেরকে আন্দোলনমুখী করার প্রকৃষ্ট উদাহরণ সেই সময় জনাব তারেক রহমানের নির্দেশনা আমাদের কর্মকাণ্ডে। সেই সময় যখন সমস্ত কর্মী বাহিনী একদিকে হাসিনার পুলিশের ভয়ে, আরেকদিকে করোনার কারণে মৃত্যু ভয়ে ভীত হয়ে ঘরমুখী, তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার নির্দেশে স্থায়ী কমিটির সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে ড্যাব, জিয়া রহমান ফাউন্ডেশন, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের সমন্বয়ে সমস্ত নেতৃবৃন্দকে সাথে নিয়ে করোনা সুরক্ষা সামগ্রী, অ্যাম্বুলেন্স সার্ভিস, খাদ্য বিতরণ, করোনা টেস্ট এবং তৎকালীন সময়ে মহামূল্যবান অক্সিজেন সিলিন্ডার সাপ্লাইয়ে আমরা বিভিন্ন জায়গায় কার্যক্রম পরিচালনা করি। আপনারা সবাই অবগত আছেন। আমাদেরকে সেই সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ধন্যবাদ। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে
সারা দেশে বিগত সময়ে এবং বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনে আমাদের দলীয় শত শত আহত নেতাকর্মীর চিকিৎসা সেবা প্রদান করে আপনারা সবাই জানেন, এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়ায়। সারা দেশে বন্যায়, বিশেষ করে ফেনীতে আমরা বন্যার্তদের পাশে দাঁড়াই। আমাদের সংগঠনের 5 বছর মেয়াদান্তে আবারও নতুন কমিটি গঠনকল্পে আমাদের নেতৃবৃন্দের সাথে আলাপ করে মাননীয় চেয়ারম্যান একটি নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব গঠনের নির্দেশনা দেন। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আপনারা সবাই এই জায়গায় উপস্থিত হয়েছি। গণতন্ত্রে নির্বাচনই সর্বশ্রেষ্ঠ পন্থা। সেজন্য নির্বাচনের মাধ্যমে, বিশেষ করে 5ই আগস্টের পূর্বে, 2024 5ই আগস্টের পূর্বে যারা সদস্য ছিলেন তাদেরকে সম্মানিত করে মাননীয় চেয়ারম্যান আমাদের ভোটার তালিকা প্রণয়ন করতে বলেছেন। সেই জন্য আমি মাননীয় চেয়ারম্যানকে আবারও ধন্যবাদ জানাই। একই সাথে ধন্যবাদ জানাই সেই নির্বাচন কমিশনকে যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে এই নির্বাচনকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে এসেছেন। ইনশাল্লাহ আজ 9 আগস্ট নির্বাচনের মাধ্যমে সেই নেতৃত্বই আসবেন। আমরা সবাই মিলে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ, বিজ্ঞানসম্মত, পেশাজীবী সংগঠন গড়ে তুলব। তবে আগামী দিনের নেতৃত্বের ঐক্যের ভিত্তি হতে হবে সততা। জিয়া পরিবারের প্রতি শর্তহীন আনুগত্য, দলীয় আদর্শে অবিচল, দেশ ও সার্বভৌমত্বের ব্যাপারে আপোষহীন থাকতে হবে। বিগত আন্দোলনে, সংগ্রামে ত্যাগ ও অংশগ্রহণের ইতিহাস। ইনশাল্লাহ আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত 31 দফার সংস্কার প্রস্তাবের 26 দফায় বর্ণিত যুক্তরাজ্যের NHS এর আদলে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে আমরা বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশ, সবার জন্য স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিতকল্পে আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা আপনাদেরকে সাথে নিয়ে সেই দিকে এগিয়ে যাব, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ড্যাব জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। ধন্যবাদ অধ্যাপক ডক্টর হারুন আল রশিদকে। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন অন্য প্যানেলের সভাপতি প্রার্থী, ড্যাবের সাবেক সভাপতি, বিশিষ্ট ডাক্তার অধ্যাপক ডক্টর A.K.M. আজিজুল হক। অধ্যাপক ডক্টর A.K.M. আজিজুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচন পরিক্রমায় যিনি সভাপতিত্বের আসন গ্রহণ করেছেন তিনি সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ, বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম কান্ডারি, যিনি গত 17 বছর ধরে এই বিএনপিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনগণের
কাছে একটি সবচেয়ে ভালো দল হিসাবে, সবচেয়ে বেস্ট দল হিসাবে পরিচিত করিয়েছেন সুভাষী ও সাবেক মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনে এই নির্বাচন পরিচালনা যারা সদস্যবৃন্দ সবাইকে আমি আমার প্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম, স্বাগতম, স্বাগতম। এবং ওনারা যে কষ্ট করেছেন বিগত অ্যাক্টিং চেয়ারপারসনের নির্দেশে গত 4 মাস ধরে, তার জন্য আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই, সাধুবাদ জানাই এবং একটি সুন্দর নির্বাচন ওনারা উপহার দিতে যাচ্ছেন, সেই জন্য তাদেরকে আমার প্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বক্তব্যের শুরুতেই আমি স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, 7 নভেম্বর সিপাহী জনতা বিপ্লবের রাষ্ট্র মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। 3 বারের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি 17 বছরের আওয়ামী লীগের বিরুদ্ধে এবং 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপসীন নেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাচ্ছি। 17 বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত ও গত জুলাই আগস্টে নিহত শহীদদের এবং সুস্থতা কামনা করছি আহতদের। যে প্রেক্ষাপটে আজকে এই কাউন্সিল, তার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই জনাব তারেক রহমান সাহেবকে, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেবকে একটি সত্যিকারের গণতান্ত্রিক ধারা উপহার দেওয়ার জন্য, দেবকে সত্যিকারের একটি গণতান্ত্রিক ধারা উপহার দেওয়ার জন্য সকল সদস্যদের প্রত্যক্ষ ভোটে যে নেতৃত্ব তৈরির উদ্যোগ আপনি নিয়েছেন, তাতে জাতীয়তাবাদী চিকিৎসকরা তাদের সত্যিকারের নেতা নির্বাচন করতে পারবেন এবং এর মাধ্যমে সারা দেশে পেশাজীবী ও রাজনীতিবিদদের জন্য একটি উদাহরণ তৈরি হলো। দেবের প্রতিষ্ঠা 1989 সালের 6 আগস্ট 17 জন চিকিৎসকের নেতৃত্বে এই ড্যাব প্রতিষ্ঠিত হয়েছিল। তাদের হাত ধরে আজকের ড্যাব এক মহিরুহে পরিণত হয়েছে। 1989 সালের প্রতিষ্ঠার পর থেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে ড্যাবের সমস্ত সদস্যবৃন্দ। বিএনপি সরকার গঠনের পর থেকে 1991 থেকে 1996-তে বিএমএতে ও ড্যাবে নেতৃত্ব দিয়ে চিকিৎসক সমাজকে আমরা সংঘবদ্ধ করি এবং ড্যাবকে একটি পেশাভিত্তিক সংগঠন ও জাতীয়তাবাদী আদর্শের চিকিৎসকদের প্রাণের সংগঠনে পরিণত করি। পরবর্তীতে
পরবর্তীতে 1996 থেকে 2001 এর আওয়ামী লীগের আমলেও আমরা ড্যাবের মাধ্যমে জাতীয়তাবাদী চিকিৎসকদের সুখে দুঃখে সর্বদা ছিলাম পাশে। 2001 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠনের পর ড্যাবের নেতৃত্বের পাশাপাশি আমরা পরপর 2 বার বিএমএতে নির্বাচন নেতৃত্ব দিয়ে চিকিৎসা পেশাকে বিশ্বমানে উন্নীত করার কাজ করি এবং ড্যাবকে চিকিৎসকদের অধিকার আদায়ের প্রকৃত সংগঠনে রূপান্তর করি। পরবর্তীতে যে ফ্যাসিস্ট সরকার জগদ্দল পাথরের মতো জনগণের উপর চেপে বসে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সুদীর্ঘকাল গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রসৈনিক আপনার নেতৃত্বে রাজপথে থেকেছি। 2018 সালের 8ই ফেব্রুয়ারি সেই কালো দিবসে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জালিমের কারাগারে বন্দী করার দিনেও আমরা ছিলাম রাজপথে প্রতিহত করতে। আমরা অবশ্যই রাজপথে ছিলাম, ড্যাবের সমস্ত সদস্যরা। একটি 2018 সালের রাতের নির্বাচন এবং 2024 সালের ভোট ডাকাতির নির্বাচনে দেশকে এক অন্ধকার কালো যুগে গঠিত করে। প্লিজ আমরা চিকিৎসক সমাজকে সাথে নিয়ে আপনার নেতৃত্বে সর্বদা ছিলাম গণতন্ত্র পুনরুদ্ধারের যাত্রায়। আজ আপনার নির্দেশনায় নির্বাচনের মাধ্যমে যে নেতৃত্ব গঠন প্রক্রিয়া, তাতে আমরা অঙ্গীকারবদ্ধ একটি নতুন যুগের মাত্রায়। নতুন এই যাত্রায় আপনার ঘোষিত অবকাঠামো মেরামতের 31 দফার 26 নং দফা সবার জন্য স্বাস্থ্য এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘোষিত মিশন 2030 বাস্তবায়নে আমরা সক্রিয় অংশীদার হতে চাই। আজকের এই নির্বাচনের মাধ্যমে পুনর্গঠিত ড্যাব সবার জন্য স্বাস্থ্য ও সর্বজনীন চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতকরণে অঙ্গীকারাবদ্ধ থাকব ইনশাল্লাহ। ফ্যাসিবাদের দীর্ঘ শাসন আমল অবসানের পর দেশের মানুষ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। চিকিৎসক সমাজকে সাথে নিয়ে সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা সম্মুখ সারিতে অবশ্যই থাকব। আমরা একটি শক্তিশালী ঐক্যবদ্ধ ড্যাব পুনর্গঠন করে চিকিৎসককে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেব। আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী, ত্যাগী চিকিৎসকদের সঠিক মূল্যায়ন করে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সংগঠনের সার্বিক কর্মকাণ্ড পরিচালনা করতে বদ্ধপরিকর। স্বাস্থ্য খাতে সংস্কার উপযোগী যুগ উপযোগী স্বাস্থ্যনীতি প্রণয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। সরকারি ও বেসরকারি চিকিৎসকদের মর্যাদা ও অধিকার রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। চিকিৎসকদের, বিশেষ করে নারী চিকিৎসকদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে আমরা অবশ্যই কার্যকরী পদক্ষেপ নেব। চিকিৎসা পরিষেবা সেল গঠন করে
এটা আমরা জোড়া করে লাইনে বসে আছে হ্যাঁ, দাঁড়ান। সর্বশেষে প্লিজ একটু ধৈর্য ধরেন, আমি বক্তব্যটা এই 2 মিনিটের ভিতরে শেষ করে দিব। সর্বোপরি জাতীয়তাবাদের করতেছি তো ভাই, এরকম করলে তো হবে না। সম্মানিত উপস্থিতি, আপনারা একটু শান্ত হন। আমাদের মাঝে ভার্চুয়ালি উপস্থাপক সাহেব, আপনাকে অনুরোধ করবো, আজিজ সাহেব বোধহয় বক্তব্য রাখছিলেন, উনি শেষ করুক ওনার বক্তব্য। আমাদের ধন্যবাদ। সঙ্গে ভার্চুয়ালি উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ড্যাবের প্রধান পৃষ্ঠপোষক, বাংলাদেশের প্রাণ, জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান। প্লিজ প্লিজ দীর্ঘ 17 বছরের অপশাসনের অবসানের পরে একটি জাতীয় নির্বাচনের জন্য অধিক আগ্রহে অপেক্ষা করছে। নির্বাচনে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করতে আমরা রাজপথে থেকে আপনার ঘোষিত সকল কর্মসূচি বাস্তবায়নে সদ্য জাগ্রত। সত্যিকারের গণতন্ত্র উত্তরণের যাত্রায় আমরা থাকতে চাই আপনার সহযাত্রী হিসেবে। সর্বোপরি জাতীয়তাবাদের ঝান্ডাকে সমুন্নত করে আমরা পূর্বের ন্যায় রাজপথে সদা প্রস্তুত। ফ্যাসিস্টদের নির্যাতনের দীর্ঘ পথ পাড়ি দিয়ে গণতান্ত্রিক অভিযাত্রায় এই বাংলাদেশে আপনাকে স্বাগত জানাতে দেশের 18 কোটি জনগণের সাথে আমরা অধীর আগ্রহে অপেক্ষমান। সবশেষে বলতে চাই, এই নির্বাচনে আমরা আপনার দোয়া চাই। প্লিজ একটু ওয়েট করো, এই শেষ। সবশেষে বলতে চাই, এই নির্বাচনে আপনার অবশ্যই দোয়া চাই এবং বাংলাদেশের জাতীয়তাবাদী চিকিৎসকদের সকলকে নিয়ে একটি ঐক্যবদ্ধ শক্তিশালী ড্যাব গঠন করতে চাই। বিজ্ঞান ভিত্তিক ড্যাব গঠন করতে চাই। চিকিৎসক বান্ধব ড্যাব করতে চাই। দুর্নীতিমুক্ত ড্যাব করতে চাই। পেশি শক্তিবিহীন ড্যাব করতে চাই এবং সেই সাথে জনগণের দোরগোড়ায় চিকিৎসা সেবা আরো উন্নততর পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে ড্যাবের সকল জাতীয়বাদী চেতনার সদস্যদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই। এই আশাবাদ ব্যক্ত করছি। আপনারা অনেকক্ষণ ধরে আমার ধৈর্য সহকারে আমার বক্তব্য শুনেছেন, সেই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।
ধন্যবাদ ডক্টর আজিজুল হককে। সুধীমণ্ডলী, আমরা আজকের এই কাউন্সিল উপলক্ষে আমরা শান্ত থাকি প্লিজ। আমরা সবাইকে ধৈর্য ধারণের অনুরোধ জানাচ্ছি। আপনারা স্লোগান দিবেন না। আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি মহোদয় সংযুক্ত রয়েছেন। আমি সবাইকে বিনীত অনুরোধ করব আজকের এই কাউন্সিলের সৌন্দর্য রক্ষা করবার জন্য। সুধীমণ্ডলী, আমরা এই কাউন্সিল উপলক্ষে একটি সবিনির প্রকাশ করবার চিন্তা করেছিলাম। বিকজ অফ মেনি রিজনস, সেটি সবচাইতে বড় আমরা কৃচ্ছতা সাধন করেছি, ফলে সবিনিরের কোনো হার্ড কপি বের করতে পারিনি। তবে একটি ডিজিটাল ভার্সন যার উদ্বোধন করবেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, এই সবিনির তৈরিতে যিনি দায়িত্ব ছিলেন তিনি আমাদের কমিটির সদস্য ডক্টর মুস্তফা আজিজ সুমন। তাকে অনুরোধ করব এ বিষয়ে বক্তব্য প্রদান এবং পরবর্তীতে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডিজিটাল ভার্সন অফ সবিনির প্রকাশের উদ্বোধন করবেন। জনাব মুস্তফা আজিজ সুমনকে অনুরোধ করছি বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। দয়া করে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি দয়া করে আপনারা একটু কথা শুনেন। ধন্যবাদ সকলকে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং মঞ্চে যারা আছেন, আমরা বিশ্বাস করি আপনারা আমাদের অভিভাবক। শুধু আমাদের অভিভাবক না, আল্লাহর রহমতে জনগণের সমর্থনে আপনারা আর কিছুদিনের মধ্যেই বাংলাদেশের অভিভাবকত্ব করবেন। এই স্মরণিকা তৈরি করতে যে আমার মনে হয়েছে যে কিছু কথা আজকে ডাক্তার সমাজের প্রতিনিধি হয়ে আমরা ড্যাব শুধু একটি দলের ফ্ল্যাগবাহী নয়, সমগ্র ডাক্তারদের জন্য আমরা ড্যাব রিপ্রেজেন্ট করি। আমার তাই মনে হয়েছে এই সংস্করণ তৈরি করতে যে কিছু কথা এই সুযোগে আপনাদের বলা উচিত। আমরা ডাক্তাররা আমাদের কিছু দুঃখ, কিছু কষ্ট, কিছু অভিমানের কথা আপনাদেরকে বলতে চাই। এবং আমরা সৌভাগ্যবান যে আপনারা দুজনই আমাদের যারা অভিভাবক এবং এখানে যারা আছেন তারা সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ডক্টর পরিবারের সাথে জড়িত। আমি এই স্লাইডটা নিয়ে এসেছি খুব ইন্টেনশনালি। এটা ব্রিটিশ মেডিকেল জার্নালের একটা পত্রিকা। এতে দেখানো হয়েছে যে বাংলাদেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে কম সময় দেয় পেশেন্ট কনসালটেন্সিতে, অনলি 48 সেকেন্ডস। এই পত্রিকাটা যখন ইন্টারন্যাশনালি পাবলিশড হয়, বাংলাদেশে তো আমরা ডাক্তাররা কাঠগড়ায় দাঁড়িয়েছি, ইন্টারন্যাশনাল এরিয়াতে আমরা যাই তখন আমাদের ফরেন কলিগসরা বলে ইউ আর সুপার হিউম্যান, তারা আমাদেরকে ক্রিটিসাইজ করে। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে এই 48 সেকেন্ডসের পিছনে আসলে কোথায় আসলে ব্যর্থতা? বাংলাদেশের ডাক্তাররা বাস্তবিক অর্থে ডেভিড গলিয়াথের মতো সেই ডেভিডের ভূমিকায় অবতীর্ণ। আমি কিছু পরিসংখ্যান আপনাদেরকে দিব এই 48 সেকেন্ডের কারণ কি। আমি খুব সাহস করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে কম্পেয়ার আনতে পারি নাই। আমি কম্পেয়ার করেছি আমাদের পার্শ্ববর্তী দেশ সার্কের সাথে। শুধু দেখুন, আমাদের স্বাস্থ্য খাতে টোটাল জিডিপির বরাদ্দ লেস দ্যান 1%, সার্কের মধ্যে সবচেয়ে কম। আমাদের
1000 জনে যে মাথাপিছু বেড ক্যাপাসিটি সার্কের মধ্যে সবচেয়ে কম। আমাদের 1000 জনে WHO রিকমেন্ডেড ডাক্তারের সংখ্যা সার্কের মধ্যে সবচেয়ে কম। এবং এই যে পাবলিকেশনস তাতে বলা হয়েছে সুইডেন 22 মিনিট সময় দেয় একটা রুগীকে, তারা রুগী দেখে 10 জন। এই পত্রিকাতে এই জার্নালে পাবলিশড হয়েছে বাংলাদেশি সরকারি হাসপাতালে একজন ডাক্তার দেখে 90 থেকে 150 জন। অতএব 48 সেকেন্ডস শুধু আমাদের রেসপন্সিবিলিটি নয়। ভাইয়া, আপনার ডাক্তাররা ভালো নেই। সোসাইটি বিলিভ করে যে বাংলাদেশের ডাক্তার মানেই টাকা পয়সা, কিন্তু বাস্তবিক অর্থে এই রিপ্রেজেন্টেশন সোসাইটির একটা ভেরি মিনিমাম অংশ। যারা আর্লি ক্যারিয়ার, যারা মিড ক্যারিয়ার, তারা অসম্ভব আর্থিক অনটনের মধ্যে আছে। আমি জাস্ট আপনাকে একটা পরিসংখ্যান দেখাই। এই অবস্থার কারণ কি? বাংলাদেশে নভেম্বরে বিএমডিসি রেজিস্টার্ড অনুযায়ী টোটাল ডাক্তারের সংখ্যা আনুমানিক 1,30,000। এর মধ্যে গভর্নমেন্ট চাকরি আছে আনুমানিক 30,000। বাকি 1 লক্ষ ডক্টর বিভিন্ন প্রাইভেট সেক্টরের উপর ডিপেন্ডেন্ট। এর সাথে প্রতি বছর 7,500 নতুন ডাক্তার যোগ হয়। অতএব ইকোনমির নর্মাল সূত্র অনুযায়ী সার্ভিস ভার্সেস ডিমান্ড, বাংলাদেশের ডক্টরদের বর্তমান যা বেতন, এটা আসলে বলার মতো নয়। আমি জাস্ট একটা পরিসংখ্যান দেখাই আপনাকে। বাংলাদেশের ইন্টার্নি ডক্টররা তাদের বেতন 15,000 থেকে 20,000 টাকায় বাড়ানোর জন্য আন্দোলন করে। বাংলাদেশের মিড লেভেল ক্যারিয়াররা তাদের স্টাইপেন্ড 25,000 টাকা থেকে 30,000 টাকা, 30,000 থেকে 35,000 টাকার জন্য, আমি মাসিক ইউনিট বলছি, তারা আন্দোলন করে। আর প্রাইভেট সেক্টরে ডাক্তারদের অবস্থাটা তো আমি আর নাই বলি। আমাদের কিছু কিছু বিষয় আপনাদেরকে অ্যাড্রেস করা দরকার। যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে বাংলাদেশের MBBS ডিগ্রি এখন এক ঝুঁকির মধ্যে। ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেডিকেল এডুকেশন এটা যদি আমাদের রিকগনিশন না দেয়, বাংলাদেশ থেকে কোনো ডক্টর বিদেশে যেয়ে পোস্ট গ্রাজুয়েশন করতে পারবে না। আমি জানি বাংলাদেশ মেডিকেল একাডেমিক অ্যাক্রিডিটেশন কাউন্সিল তৈরি হয়েছে, তারা এটা ইনিশিয়েটিভ নিয়েছে, কিন্তু আমি এখনো জানি না এটার বাস্তব স্ট্যাটাস কি। একবার যদি রিফিউজ হয় 2 বছর আগে এটার আর অ্যাক্রিডিটেশন হবে না। বাংলাদেশের কোনো ডাক্তার বিদেশে যেতে পারবে না। অতএব এই বিষয়ে আপনাদের দৃষ্টিশক্তি লক্ষ্য করছি। আমাদের হেলথ ক্যাডার সার্ভিসের সবচেয়ে বড় ক্যাডার, অথচ আমাদের 7,000 পোস্ট গ্রাজুয়েট ডাক্তার আজকে প্রমোশন পায় না। বর্তমান সরকার সুপার নিউমেরি করে এই সমস্যাকে অ্যাড্রেস করার চেষ্টা করছে, বাট যারা আমাদের রাজনৈতিক কারণে 17 বছর যোগ্যতা থাকতেও যাদের প্রমোশন হয়নি, তাদের প্রতি কিভাবে জাস্টিস হবে সেই সংখ্যা, সেই বিবেচনা কিন্তু এখনো বিবেচনায় আনা হয়নি। আমরা আপনাদের কাছে অন্যান্য যে সার্ভিস ক্যাডার, তারা ভূতপূর্ব এই কনসিডারেশনে নিয়ে অনেকের প্রমোশন করে ফেলেছে, স্বাস্থ্য ক্যাডার এখনো এর থেকে বঞ্চিত। বাংলাদেশের ডক্টররা বিদেশে যাওয়ার ক্ষেত্রে একটা অদ্ভুত বাধার সম্মুখীন হয় গভর্নমেন্ট জিওর থেকে। একই সাথে জিও হয়, ডক্টরেটটা ফেরত আসে। আমরা এই ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাবনা চাই, যারা বাংলাদেশের ডক্টররা বিদেশে ট্রেনিংয়ের জন্য যেতে চায় তাদের জিও প্রক্রিয়া যেন সহজ করা হয়। শেষ কথা, আমি এই প্রোগ্রামে আসার জন্য 100 জন ডক্টরের কাছে জরিপ করেছিলাম। আমি যে কথাগুলো বলেছি এগুলো 100 জন ডাক্তারের মধ্যে সবচেয়ে যে কথাগুলো বারবার এসেছে কমপ্লেন হিসাবে সেই কথা। বাট 100 জন ডক্টরের মধ্যে 100 জন বলেছে ডাক্তারের মধ্যে সহিংসতা এখন বাংলাদেশের চিকিৎসার জন্য সবচেয়ে কঠিন বিষয়। একটা জরিপ দেখাই, প্রত্যেক দিন এইখানে যখন আমরা বক্তৃতা করছি, আমি নিশ্চিত বাংলাদেশের কোথাও না কোথাও কোনো ডাক্তার আইদার ফিজিক্যালি অথবা ভার্বালি অ্যাবিউজড হচ্ছে। সারা পৃথিবীতে বাংলাদেশ ডক্টরের সহিংসতার ক্ষেত্রে সেকেন্ড, এবং পরিসংখ্যান বলে অ্যারাউন্ড 70 to 80% ডক্টর বাংলাদেশে যারা চিকিৎসা করে তারা কোনো না কোনোভাবে ফিজিক্যালি অ্যাবিউজড। আগে এই সংখ্যাটা শুধু জুনিয়র ডাক্তারদের মধ্যে ছিল, এখন এই সংখ্যা ধীরে ধীরে প্রফেসর পর্যন্ত চলে গেছে। আমরা সরকারি হাসপাতালে নিরাপদ না, আমরা প্রাইভেট চেম্বারে নিরাপদ না, আমরা রাস্তায় নিরাপদ না। আমরা মার খাই, আমরা সকালে মার খাই, দুপুরে মার খাই, বিকালে মার খাই। ছোটবেলায় যখন মার খেতাম
তখন কাঁদতে পারতাম, এখন কাঁদতেও পারি না, উঠে দাঁড়াই, চোখ মুছি, আবার কাজে যোগ দিই। আমরা কাজে যোগ দেই বলেই কোভিডের বিরুদ্ধে আমরা জয়ী হই। 164 জন সহযোদ্ধাকে হারিয়ে আমরা কোভিডকে বিট করেছি। আমরা মার খেয়ে উঠে দাঁড়াই বলেই আমরা মাইলস্টোন ট্র্যাজেডিকে এনকাউন্টার করি। 24-এর বিপ্লবে ডাক্তাররা কি রোল প্লে করেছে আপনারা সবাই জানেন। তাই বাংলাদেশের ডাক্তাররা আনসাং হিরো। 48 সেগমেন্টের তকমা আমাদের উপর যায় না। আমরা আপনাদের কাছ থেকে শুধু দিক নির্দেশনা চাই। আমরা চাই আপনারা আমাদেরকে লজিস্টিক দেন, আমরা চাই আপনারা আমাদেরকে ইনফ্রাস্ট্রাকচার দেন, আমরা চাই আপনারা আমাদের মাথার উপর হাত রাখেন, বিশ্বাস করেন। আজকে এই কাউন্সিলে আমি আপনাদেরকে বলতে চাই, যদি আপনারা এটুকু দেন, আপনাদের প্রতি ক্ষণে ক্ষণে বিদেশ থেকে ডক্টর এনে জনগণকে বোঝাতে হবে না। আজকে আমরা আপনাদের কাছ থেকে এইটুকু কমিটমেন্ট চাই যে আপনারা আমাদেরকে আমাদের দাবি অনুযায়ী প্রত্যাশা দিবেন। আজকে এই 2025-এর কাউন্সিলে আমরা আপনার কাছে কমিট করছি, বাংলাদেশ থেকে কোনো চিকিৎসার জন্য আপনাদের কাউকে বিদেশে যেতে হবে না। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা একটা ই স্মরণিকা প্রকাশ করেছি। ই স্মরণিকার ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু বলি। আমরা যখন স্মরণিকা তৈরি করতে গেছি, স্মরণিকার বাজেট একটা, আপনারা সবাই জানেন, বর্তমান কাগজে একটা সিগনিফিকেন্ট খরচ এসেছে। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান উনি বললেন খরচ কমাও, এবং উনি আমাদের দিক নির্দেশনা দিলেন যে একটা ই ফ্রন্টে একটা পত্রিকা তৈরি করো। আমি আপনাদেরকে বলতে পারি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম বাংলাদেশ, আমাদের সায়েন্টিফিক সোসাইটি, প্রফেশনাল সোসাইটি, যে কোনো ক্রমে, দিস প্রবাবলি দ্য ফার্স্ট টাইম ই জার্নাল ইজ গোয়িং টু বি পাবলিশড। আমরা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের এই দূরদর্শী সিদ্ধান্তের জন্য আপনাদের সবাইকে, ওনাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য অ্যাপ্লজ করছি। ভাইয়া, আমরা আপনার পারমিশন পেলে জার্নালটা ওপেন করব। হ্যাঁ প্লিজ, আপনারা ওপেন করুন। আমি আমার সম্মেলনের আহ্বায়ক যে ডক্টর মোয়াজ্জেম হোসেন আলাল ভাই, ওনাকে আমরা কালেকটিভলি কাজ করে, এই কষ্ট করে এই সুভেনিরটা আপনাদের সামনে দিয়েছি। আপনারা আমাদের সুভেনিরটা এই লিঙ্কে ক্লিক করলে আপনারা দুইটা ফর্মে পাবেন, HTML এবং PDF। আপনারা ডাউনলোড করতে পারবেন এবং আপনারা এইভাবে, মানে কিন্ডেল যেভাবে পড়ে সেভাবে বইটি পড়তে পারবেন। আপনারা দেখছেন বইগুলা আমাদের এখানে। আমরা চেষ্টা করেছি যে জিয়াউর রহমানের 19 দফায় যে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলো ছিল সেগুলো ইনক্লুড করতে। আমরা চেষ্টা করেছি বিএনপির বিগত 2 শাসন আমলে স্বাস্থ্য খাতের অ্যাচিভমেন্ট। আমরা চেষ্টা করেছি আমাদের বর্তমানে প্রণীত যে 31 দফা, তাতে 26 দফায় স্বাস্থ্য সম্মিলিত যে বলা আছে সেটাকে এখানে রাখার জন্য। এটা আপনারা আর্কাইভ হিসেবে সংরক্ষণ করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। আলাল ভাই, আমার কোনো বক্তব্য না। শ্রদ্ধাভাজন প্রধান অতিথি এসেছেন, বিশেষ অতিথি আগেই চলে এসেছেন, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য তারা সহ আমাদের এই দীর্ঘদিনের পরিশ্রমলব্ধ কর্মকাণ্ডের সাথী যারা প্রত্যেকেই মঞ্চে উপস্থিত আছেন। আমি এই সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হিসেবে অত্যন্ত কষ্টসাধ্য এই সুভেনিরটি প্রকাশ করার জন্যে মোস্তফা আজিজ সুমন সহ যারা আমরা একত্রে কাজ করেছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছ থেকে আমার পর্ব শেষ করছি। আসসালামু আলাইকুম।
সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিসমিল্লাহির রহমানির রহিম। ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের এই সম্মেলনে সম্মানিত আহ্বায়ক, এই সম্মেলনে আজকে আপনাদেরকে, আমাদের সকলকে সম্মানিত করেছেন প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে। বাংলাদেশের মানুষ এক দীর্ঘ সংগ্রামের পরে যে পরিবর্তনের দিকে তাকিয়ে আছে এবং যে পরিবর্তন যিনি আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, আমাদের সেই প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় চিকিৎসকবৃন্দ এবং বিএনপির নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে উপবিষ্ট বাংলাদেশের স্বনামধন্য চিকিৎসকবৃন্দ, ড্যাবের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই শ্রদ্ধা নিবেদন করতে চাই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের জাতীয়তাবাদী দর্শনের প্রবক্তা এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে শ্রদ্ধা জানাতে চাই। আরেকজন মহিয়সী নারীকে, যিনি বাংলাদেশের রাজনীতিতে একটা অসাধারণ অবিস্মরণীয় অবদান রেখেছেন তার গণতন্ত্রের প্রতি ভালোবাসার ক্ষেত্রে, গণতন্ত্রের প্রতিষ্ঠার ক্ষেত্রে। সেই সঙ্গে শ্রদ্ধা জানাতে চাই মুক্তিযুদ্ধে শহীদ আমাদের লাখো শহীদদেরকে, এবং সব শেষে গভীর শ্রদ্ধা জানাতে চাই আমাদের 1 বছর আগে সংগঠিত ফ্যাসিস্ট মুক্ত করবার যে মরণপণ যে আন্দোলন, যেখানে আমাদের অসংখ্য ছেলে, শ্রমিক, মেহনতি মানুষ, জনতা শহীদ হয়েছেন, সেই সমস্ত শহীদদেরকে। আপনারা হচ্ছেন এই দেশের শ্রেষ্ঠ সন্তানদের একজন। কারণ ছাত্ররা এসএসসি পাশ করে যারা মেডিকেল পড়তে আসে, তারা সবচেয়ে কঠিন পরীক্ষা দিয়ে, একটা কঠিন পরীক্ষার মধ্য দিয়ে মেডিকেলে ভর্তি হয় এবং তারপর তারা চিকিৎসকের সেই সার্টিফিকেটটি পান। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের কাছে আপনারা আল্লাহর পরেই আপনাদের অবস্থান। এই জন্য যে আমি যখন অসুস্থ হয়ে চিকিৎসকের শরণাপন্ন হই, তখন মনে হয় যে এই লোকটি বোধহয় আমার একমাত্র ত্রাণকর্তা।
এবং বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আপনারা নিঃসন্দেহে আপনাদের অবদান রেখেছেন এবং এই দেশের সাধারণ মানুষের স্বাস্থ্যের রক্ষার ক্ষেত্রে আপনারা প্রচুর ভূমিকা রেখেছেন। আমার দু একটি কথা আছে, আপনারা কেউ কিছু মনে করবেন না। এই কথাগুলো একটু ভিন্ন ধরনের। আজকে আমি এসে দেখলাম এখানে যে আপনাদের এই নির্বাচন পরিচালনা করার জন্য আপনাদের চিকিৎসকদের বাইরের আমাদের বিশিষ্ট প্রতিষ্ঠানগুলোর নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমাদের কিছু আমলাকেও দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব মনে করেছেন যে এছাড়া বিকল্প নেই এবং এছাড়া এখানে একটা সুষ্ঠু নির্বাচন হবে না, যে কারণে উনি এই কাজটি করেছেন। আমি মনে করেছি যে আমরা জাতি হিসেবে কি এতই অক্ষম হয়ে গেছি যে আমরা নিজেদের একটা নির্বাচন সেটাকে সঠিকভাবে সুষ্ঠুভাবে পালন করতে পারবো না? হ্যাঁ, এটা হয়েছে, জাতীয় জীবনে সেই কাজটা হয়েছে। দীর্ঘ বছরগুলোতে আমরা কোনো সুষ্ঠু নির্বাচন পাইনি। কিন্তু মানুষ, আমরা তো আশা করি যে যারা শিক্ষিত, যারা সমাজের সবচেয়ে উচ্চ পর্যায়ের মানুষ, যারা এই দেশকে নেতৃত্ব দেয় স্বাস্থ্যক্ষেত্রে, তারা অন্তত তাদের সংগঠনের এই নির্বাচনটাকে তারা নিজেরাই সম্পন্ন করতে পারবেন। আমি আশা করব এর পরে আপনাদের নতুন যে পরিষদ, কার্যকরী পরিষদ নির্বাচিত হবে, আপনাদের নতুনভাবে যে সংগঠন আপনারা গড়ে তুলবেন, সেই সংগঠনে আপনারা অন্তত এই বিষয়টা আনতে পারবেন যে আমাদের সংগঠনকে আমরাই পরিচালনা করব, আমরাই নির্বাচন করব, আমাদের নেতা আমরাই নির্বাচিত করব। আমি আগে বলেছি যে আমাকে ক্ষমা করবেন, হয়তো বা এটা আপনাদের অনেকের পছন্দ হবে না। আরেকটি কথা বলতে চাই যে ড্যাবকে অন্যান্য সাধারণ সংগঠনের সঙ্গে এক করে ফেলবেন না। ড্যাবের যে ভূমিকা অপরিসীম। একদিকে আপনারা মানুষের সেবা দিচ্ছেন, অন্যদিকে আপনারা এই দেশের ভবিষ্যৎ নির্মাণ করবেন। আপনারা স্বাস্থ্য নীতি তৈরি করবেন। আপনারা স্বাস্থ্য নীতি তৈরি করতে রাজনৈতিক নেতৃত্বকে সহায়তা করবেন এবং আপনারা ভবিষ্যৎ যে চিকিৎসক তৈরি করবেন, সেই চিকিৎসকেরা সত্যিকার অর্থেই পৃথিবীর অন্যান্য যে কোনো দেশের চিকিৎসার সঙ্গে তারা কম্পিট করতে পারেন, সেই অবস্থাটা তৈরি করবেন। একটু ছোট্ট কথা বলে শেষ করব। বহুদিন আগে, এটা সম্ভবত 86-এ আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে নিয়ে আমাকে আপনার দিল্লিতে স্কটে যেতে হয়েছিল। তার হৃদরোগ হয়েছিল। তো সেখানে চিকিৎসা করার পরে আমি সে বিখ্যাত চিকিৎসক অশোক শেঠ, তার সঙ্গে আমি কথা বলছিলাম। তো আমি তাকে বললাম যে আচ্ছা, আমাদেরকে ভারতে আসতে হয় কেন? আপনারা কি মনে করেন যে আমাদের চিকিৎসকদের মান আপনাদের চেয়ে নিচে? তো কোনো মতেই না। আপনাদের চিকিৎসকদের মান আমাদের সমান তো বটেই, কোনো কোনো ক্ষেত্রে বেশি, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। আপনাদের যে সিস্টেম, সেই সিস্টেমে আনফর্চুনেটলি ডাক্তার সাহেবরা সঠিকভাবে তাদের কাজগুলো করতে পারেন না, হুইচ ইজ ভেরি ট্রু। আজকে শুধুমাত্র রাজনৈতিক মত থাকার কারণে, কোন একটা দলকে ভালোবাসার কারণে 20 বছর ধরে সিরাজগঞ্জের সারজাতে, আপনার শিয়ালদা না কি নাম জায়গাটার, কুঠি বাড়ি আছে না, আপনার সিরাজগঞ্জে
হ্যাঁ, তো সেইখানে একজন চিকিৎসককে বদলি করে শুধুমাত্র রাজনৈতিক কারণে তাকে রেখে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত তাকে এদিকে আনা হয়নি। ভোলাতে রেখে দেওয়া হয়েছে, তাকে আনা হয়নি। আমার কথা বলি, আমি যখন কাশিমপুর জেল থেকে অত্যন্ত অসুস্থ হয়ে, আমরা অনেক চিকিৎসকরা এখানে আছেন, তারা জানেন, তারা দেখেছেন, আমাকে যখন পিজিতে রেফার করলো জেল কর্তৃপক্ষ, আমি আসলাম হুইল চেয়ারে, তো বটেই অত্যন্ত অসুস্থ ছিলাম। তারা যখন আমাদের চিকিৎসকরা, তারা যখন পিজিতে ছিলেন, তারা দেখেছেন যে আমি উঠে দাঁড়াতে পারছিলাম না, বসেছিলাম। আমাকে সারা দিন ওই হুইল চেয়ারে ডিরেক্টরের রুমের সামনে দাঁড়িয়ে রাখলো, বসিয়ে রাখলো, এবং তাদের ন্যূনতম সেই সৌজন্যটুকু হয়নি যে আমাকে ভেতরে গিয়ে বসিয়ে আমাকে ডাক্তার দিয়ে চিকিৎসা করাবে। শুধু তাই নয়, আমার তখন আপনার ক্যারোটিড আর্টারি ব্লক হয়ে গিয়েছিল, আপনারা অনেকে জানেন। সেই ক্যারোটিড আর্টারি চিকিৎসার জন্য আমাকে যখন আপনাদের পিজির চিকিৎসক সাহেবরা রেফার করলেন যে তাকে বিদেশে পাঠানো দরকার, আমাকে সরকার অনুমতি দেয়নি। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে রিট করে 3 বার মেডিকেল বোর্ড তৈরি করে আমাকে আপনার বাইরে যেতে হয়েছে। এটা কেন? এটা হচ্ছে যে আমাদের যে সিস্টেম, আমাদের দেশে আমরা এই যে পারস্পরিক হিংসা জিজ্ঞাসা আপনার এর মধ্য দিয়ে যে একটা কালচার তৈরি করেছি, এই কালচারটা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আজকে সকালেই একটা বই চোখে পড়লো আমার, বইটার নামটা হচ্ছে আত্মকলহে বাঙালি। তো এটা হচ্ছে আপনার এই দুর্ভাগ্যক্রমে সারাক্ষণ আমরা এই জাতিতে আমরা নিজেদের মধ্যে কলহ করি, এবং কলহ করতে করতে আমরা আমাদের যে অগ্রগতি যাত্রার যে পথ, সেই পথকে আমরা রুদ্ধ করে দেই। আমি এই কথাটা বললাম যে এই সুযোগটা আমি পাবো না আর আপনাদের সামনে কথা বলার, এবং আপনারা যেহেতু সবচেয়ে উচ্চশিক্ষিত মানুষ এই সমাজের, আপনারা এটা চিন্তা করবেন এবং এটা কিভাবে আমরা এটাকে পরিবর্তন আনতে পারি সেই পরিবর্তনের কথা চিন্তা করবেন। ডক্টর ফরিদ আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন চিকিৎসক, আমার স্ত্রীর, এবং আমি তার কাছে অত্যন্ত ঋণী। ডক্টর সুমন, তারা আমার স্ত্রী চিকিৎসা অত্যন্ত আন্তরিকভাবে করেন, আর আমি তো বটেই, কারণ আমি তো হরদম আপনাদের কাছে যাই। কিন্তু উনি আমাকে বলছিলেন যে উনি যে বিষয়টার উপর এখানে বিশেষজ্ঞ, বিলাত থেকে এসে এখানে উনি ক্যান্সারের ওপরে কাজগুলো করতে চান, সেই কাজগুলো করতে পারছেন না। আপনারা যারা বাইরে থেকে নয় থেকে অত্যন্ত মেধাবী চিকিৎসক, আপনারা এখানে একটা সেন্টার গড়ে তুলতে চান যেগুলো হবে সেন্টার অফ এক্সেলেন্স, কিন্তু আমরা সেটা করতে পারছি না। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নয়, আমাদের ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কান্ডারি, ভবিষ্যতের আমাদের প্রধানমন্ত্রী আজকে এখানে বসে আছেন। আমি তার দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমি তার প্লিজ প্লিজ, আরে ভাই স্লোগান দিও না, স্লোগানের রাজনীতি বাদ দিতে হবে, প্লিজ প্লিজ প্লিজ, স্লোগানের রাজনীতি বাদ দিতে হবে। আমি আমাদের এই নেতা, আমাদের ভবিষ্যতের প্রধানমন্ত্রী, তার দৃষ্টিতে এটা আনতে চাই। তার স্ত্রী একজন প্রখ্যাত চিকিৎসক, আপনাদের এখান থেকে তিনি গ্র্যাজুয়েশন করেছেন। এই বিষয়টার দিকে তিনি অত্যন্ত বেশি গুরুত্ব দেবেন, কারণ এই যে 18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষের স্বাস্থ্য সেবা, এটা একটা বড় বিশাল একটা দায়িত্ব বলে আমি মনে করি সরকারের, যে কোনো নেতার। আপনি দেখুন ইদানিংকালে শুরু হয়েছে যে আপনার ঔষধ নীতি, বিশেষ করে আপনার
যারা ওষুধ তৈরি করেন, ম্যানুফ্যাকচারার্স, তার দুদিন আগে আমার কাছে এসেছিল। দে আর ইন সিরিয়াস ক্রাইসিস। যে বর্তমান সরকারের যিনি সহকারী উপদেষ্টা আছেন চিকিৎসা স্বাস্থ্য মন্ত্রণালয়ের, তিনি এমন কতগুলো ব্যবস্থা আইন দিচ্ছেন যাতে করে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আজকে যেখানে আমাদের ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিটা পৃথিবীর সঙ্গে আপনার কম্পিট করছিল, বাইরে এক্সপোর্ট করছিল, এখন তারা বলছে যে আমাদেরকে ফ্যাক্টরি বন্ধ করে দিতে হবে। অর্থাৎ এই সরকারের নীতিগুলো এমন হয়ে দাঁড়িয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, আমাদের নেতা, তিনি ইতিমধ্যেই আমাদের যে 31 দফা যিনি দিয়েছেন, একটা মানে এই জাতির সবচেয়ে আপনার প্রয়োজনীয় যে দফাগুলো দিয়েছেন, ম্যাগনা কার্টা বলি আমরা এটাকে, একটা পরিবর্তন নিয়ে আসবে যুগান্তকারী। সেখানে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার কথা তিনি অত্যন্ত উল্লেখযোগ্যভাবে ব্যবহার করেছেন। আমি বক্তব্য দীর্ঘ করব না, আপনারা আজকে অন্য মুডে আছেন, নির্বাচনের মুড, সে নির্বাচনের মুডে সবাই এখন আপনারা আছেন। আমি আর দীর্ঘ বক্তব্য রাখতে চাই না, তবে আশা করব, আমার বলি আমি আর কি, আমার অনেক বয়স হয়ে গেছে। আমরা দেখতে চাই যে বাংলাদেশে শুধুমাত্র একটি গণতান্ত্রিক ব্যবস্থা নয়, বাংলাদেশে শুধুমাত্র মানুষের ভোটের অধিকার নয়, বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের অধিকার, বেঁচে থাকার অধিকার, তার ভাতের অধিকার, অন্নের অধিকার, সবকিছু নিশ্চিত করতে হবে। দিস আর ভেরি ইম্পর্টেন্ট থিং। আমি সব শেষে আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে আপনার আরেকটি বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে সেটা হচ্ছে যে দুর্ভাগ্যজনকভাবে আমাদের সেই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন চলার সময় আমাদের অনেক চিকিৎসককে তাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে চিকিৎসা দিতে, আহতদেরকে, এবং তাদের বিরুদ্ধে অনেকখানি ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতে চাই। জাতি আপনাদেরকে সম্মান জানাচ্ছে যে আপনারা যারা ওই সময়ে ঝুঁকি নিয়ে আহতদের যে চিকিৎসা করেছেন, এটা জাতি কোনোদিন ভুলবে না। আরেকটি অনুরোধ রাখতে চাই এই সরকারের কাছে, যে যারা আহত আছে তাদের চিকিৎসার সকল ব্যবস্থা যেন এই সরকার গ্রহণ করে। এটা আমাদের একটা অত্যন্ত বড় একটা চাওয়া এই দেশের মানুষের। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাদের সম্মেলন সফল হোক, নির্বাচন সফল হোক, যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসুক, এই কামনা করে আবারও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে সম্মান জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেব জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশনামূলক বক্তব্য জানানোর জন্য বিশেষ অতিথি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। স্লোগান বন্ধ করবার জন্য অনুরোধ জানাচ্ছি, প্লিজ। অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়ের সমর্থন প্রত্যাশা করে এই অনুষ্ঠান সূচির কিছুটা ব্যত্যয় ঘটিয়ে এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখবেন ড্যাবের সম্মেলন প্রস্তুতি এবং কাউন্সিল পরিচালনা কমিটির সম্মানিত আহ্বায়ক, আজকের এই অনুষ্ঠানের সভাপতি জনাব ইসমাইল।